আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিতিবা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। আজ ভোরে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ঘোষণা দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে সর্বশেষ বিমান হামলা শেষ করেছে। সেন্টকমের দাবি, এই অভিযানে ইরানের প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌ সক্ষমতা এবং সামরিক রসদ সরবরাহ অবকাঠামো। সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এমন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর দাবি করেন ইরান আলোচনায় ফিরতে চায় এবং চুক্তি করতে মরিয়া, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। একই সঙ্গে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে। এদিকে ইরানও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তোমরা যদি আঘাত করো পাল্টা আঘাত পাবে। সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাইও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগ্রাসী শত্রু ও তাদের সহযোগীদের কঠোর শাস্তি দেওয়া হবে। ইরানের প্রধান আলোচক জানিয়েছেন, হরমুজ প্রণালী কেবল ইরানের ব্যবস্থাপনায় উন্মুক্ত থাকবে। দেশটি ইতোমধ্যে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং নির্ধারিত পথ অনুসরণ না করলে হামলার হুমকি দিয়েছে। মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস, চাবাহার, কোনারাক, বুশেহর সহ একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের দুটি রেল সেতুতেও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে, যার ফলে তেহরান মাশহাদ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 দিনের মার্কিন হামলায় অন্তত 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের কোনো সেনা হতাহত হয়নি এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়নি। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ কাতার, পাকিস্তান ও ওমান উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে কূটনৈতিক তৎপরতা চললেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। ইসলামী বিপ্লবের নেতা হিসেবে পরিচিত শহীদ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির মরদেহ বৃহস্পতিবার ইরানের পবিত্র নগরী মাশহাদে পৌঁছেছে। সেখানে অষ্টম শিয়া ইমাম রেজার পবিত্র মাজারে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে ইরান ও ইরাক জুড়ে লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা ও শেষ বিদায় অনুষ্ঠানের পর মরদেহটি মাশহাদে আনা হয়। দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকাহত মানুষ শেষ শ্রদ্ধা জানাতে মাশহাদে সমবেত হন। স্থানীয় সময় দুপুর 2টায় ইমাম রেজা সড়ক থেকে জানাজার শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও বিপুল জনসমাগম এবং ইরাকে দীর্ঘ বিদায় অনুষ্ঠানের কারণে নির্ধারিত সময় পরিবর্তন করা হয়। অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে নাইজেরিয়ার শিয়া সম্প্রদায়ের নেতা শেখ ইব্রাহিম জাকজাকিও উপস্থিত ছিলেন। মাশহাদে পৌঁছানোর আগে ইরাকের নাজাফ ও কারবালায়ও খামেনির মরদেহ নিয়ে বিশাল শোকযাত্রা অনুষ্ঠিত হয়। ইরাকি কর্মকর্তাদের দাবি, নাজাফ ও কারবালার অনুষ্ঠানে প্রায় 40 লাখ মানুষ অংশ নেন। সেখানে ধর্মীয় ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে 3 জুলাই থেকে ইরানে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে বিশ্বের 45টিরও বেশি দেশের রাজনৈতিক প্রতিনিধি এবং 90টিরও বেশি দেশের আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নেন। 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শোকানুষ্ঠান। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। অনুষ্ঠিত হয় 6 জুলাই তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয় এবং 7 জুলাই কোম শহরের জামকারান মসজিদে আরেকটি বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। আজ ইমাম সাজ্জাদের শাহাদাত বার্ষিকীর দিনে ইমাম রেজার পবিত্র মাজারে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শক্তি প্রদর্শন, হুমকি এবং প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতির পরিণতি ওয়াশিংটনকে ভোগ করতেই হবে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র এখনও শেখেনি যে দাদাগিরি ও প্রতিশ্রুতি ভঙ্গের আর কোনো মূল্যহীন পরিণতি নেই।
স্পষ্ট করে বলছি, আপনারা যদি হামলা করেন তাহলে পাল্টা আঘাত পাবেন। তিনি বলেন, অযথা ছটফট করবেন না, তাহলে আরও গভীরে ডুবে যাবেন। হরমুজ প্রণালী কেবল ইরানের ব্যবস্থাপনায় উন্মুক্ত থাকবে, আমেরিকার হুমকিতে নয়। এর আগে বুধবারই গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি, যা ইসলামাবাদ সমঝোতার স্মারক নামে পরিচিত, তা লঙ্ঘনের অভিযোগ তোলেন। আরেকটি এক্স পোস্টে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও নতুন করে ইরানের উপর হামলার হুমকি দিচ্ছে, তেল খাতের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে, দক্ষিণ ইরানে সামরিক হামলা চালিয়েছে এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখতে সমর্থন দিয়েছে। গালিবাফ এসব কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সমঝোতা লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, দাদাগিরি ও জবরদস্তির যুগ শেষ হয়ে গেছে। এ ধরনের নীতি কোনো ফল বয়ে আনবে না। আমরা কখনোই চাপের কাছে মাথা নত করব না। তার এই বক্তব্য এমন সময় এলো যখন সাম্প্রতিক মার্কিন হামলার পর ওয়াশিংটন তেহরান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন জোটকে আরও শক্তিশালী করার ভিত্তি স্থাপন করেছে এবং এটি ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এরদোয়ান বলেন, গত 22 বছরে দ্বিতীয়বারের মতো এবং প্রথমবার রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের আয়োজন করেছে তুরস্ক। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে এই সম্মেলনকে তিনি ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এটি ন্যাটোর অভিন্ন ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি জানান, দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংকট ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তুরস্ককে অনেক সময় একাই পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। ফলে দেশটি নিজস্ব সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্পের উপর জোর দিয়েছে। এর ফলেই প্রতিরক্ষা ব্যয়, সামরিক সক্ষমতা এবং প্রতিরক্ষা শিল্পে তুরস্ক এখন ন্যাটোর অনেক সদস্য দেশের চেয়ে এগিয়ে রয়েছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থলবাহিনীর অধিকারী হিসেবে তুরস্ক জোটের দক্ষিণ পূর্ব সীমান্তের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন এরদোয়ান। তিনি জানান, আগামী আগস্ট থেকে ন্যাটোর এয়ার পলিসিং মিশনের অংশ হিসেবে তুর্কি F-16 যুদ্ধবিমান এস্তোনিয়ায় মোতায়েন করা হবে। এছাড়া 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত কসোভোতে ন্যাটো নেতৃত্বাধীন KFOR মিশনের নেতৃত্ব দেবে তুরস্ক এবং 2028-29 সালে ন্যাটো রেসপন্স ফোর্সেরও নেতৃত্ব দেবে। এরদোয়ান বলেন, তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে সক্ষম অল্প কয়েকটি ন্যাটো সদস্য দেশের একটি। ড্রোন ও নৌ ড্রোন উৎপাদনেও দেশটি বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা উদ্যোগকে ন্যাটোর পরিপূরক হওয়ার আহ্বান জানান এবং ন্যাটো সদস্যদের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্যে বিদ্যমান সব ধরনের বিধিনিষেধ দ্রুত ও নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেন। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবারও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কামান, বিমান ও নৌবাহিনীর হামলা, আবাসিক এলাকায় গুলি এবং বাড়িঘর ধ্বংসের ঘটনা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আজ সকালে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের দক্ষিণ পূর্বাঞ্চলে ইসরায়েলি কামান থেকে গোলাবর্ষণ করা হয়। একই সময়ে সামরিক যান থেকে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এছাড়া বুরেইজ শরণার্থী শিবিরের উত্তর পূর্বে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনারাও আশপাশের এলাকায় গুলি চালায়। গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় আল হাশিমিয়া স্কুলের কাছে সামরিক যান ও ড্রোন থেকে গুলি চালানো হয়। একই সঙ্গে ইসরায়েলি বুলডোজার এলাকায় অগ্রসর হয়ে তাদের নিয়ন্ত্রিত অঞ্চল আরও সম্প্রসারণের কাজ চালায়। শহরের দক্ষিণে সাবরা এলাকাতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে উত্তর গাজায় বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার সময় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিস এলাকাতেও থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। রাফার উত্তর পশ্চিমে আল শাকুশ এলাকার উপকণ্ঠে ইসরায়েলি কামানের গোলা আঘাত হানে। আল মাওয়াসি এলাকার আকাশে নজরদারি বিমান টহল দেয়। পাশাপাশি খান ইউনিস ও রাফা উপকূল লক্ষ্য করে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ থেকেও গুলিবর্ষণ করা হয়। এর আগের দিনও গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত মানুষসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হন। আরব মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগে হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও ধারাবাহিক হামলার কারণে গাজা উপত্যকায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।